প্রায় ৩০০ বছর ধরে এই শিমুল গাছটির নিচে ঘুমিয়ে আছে শত শত বছর ধরে প্রচলিত মালেকা বানু মনু প্রেম উপাখ্যানের নায়ক মনু মিয়া। আর অন্য পরিচয় জমিদার জবরদস্ত খা, যিনি ছিলেন আরাকান রাজ্যের অধীন রামোর চাকমাকুড়ের রাজা শের মস্ত খাঁর পুত্র। এটাই সেই জনশ্রুতির শঙ্ক নদী। ভালোবাসার মানুষ মালেকা বানুকে পাওয়ার জন্য যে দিয়েছিল এই বিশাল শঙ্ক নদীতে বাঁধ। সম্মানিত দর্শক বন্ধুদের জানাচ্ছি, মালেকা বানু মনু ভিডিওটি আমি ৩টি পর্বে বিভক্ত করেছি। এটি তার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসবে শীঘ্রই, আশা করি সাথে থাকবেন। যাচ্ছি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ষোলকাটা গ্রামের দিকে, কারণ এখানেই ছিল মনু মিয়া ওরফে জবরদস্ত খাঁর বিশাল জমিদারি। এই স্থান থেকে পরিচালিত হতো তার বিশাল সাম্রাজ্য। আজ যা দেখতে খুব সাদামাটা, একসময় এই স্থান ছিল প্রবল প্রতাপের। জমিদারি বিস্তৃত ছিল হাতিয়া পর্যন্ত। মালেকা বানুর দেশে রে, বিয়ের বাদ্যওয়ালা বাজে রে। এই গান শুধু একটি বিয়ের গল্প বলে না, এর ভেতরে আছে জমিদারি, ক্ষমতা, নদী, পথ, প্রেম, বিচ্ছেদ এবং কয়েক শত বছরের পুরনো এক জনপদের স্মৃতি। এত শত শত বছর পরেও মালেকা বানু মনুর গাথা কেন মানুষের মুখে মুখে, সেই সবকিছু আমি নিজের চোখে দেখব এবং আপনাদের দেখাবো বলে এখানে এসেছি আজ। বন্ধুরা, আমরা এখন আছি ঐতিহাসিক মালেকা বানু মনু যে লোককথা, যে উপাখ্যান, সেই গল্পের সেই গ্রামে। এটা মনু মিয়ার গ্রামে আছি। সবুজ প্রাকৃতিক একটা সুন্দর একটা গ্রাম। শত শত বছর পরেও অমলিন সে গ্রাম। আধুনিকতার ছোঁয়া অবশ্যই লেগেছে, কিন্তু সেই সাথে এখনও সেই প্রাকৃতিক ব্যাপার স্যাপার এখনও চোখে পড়ে। খুবই সুন্দর সবুজে শ্যামল একটি গ্রাম। গ্রামের এই সাদামাটা পথটা ধরে হাঁটছি, কারণ এদিকেই ছিল সেই রাজপ্রাসাদ। আর কিছু স্মৃতিচিহ্নও নাকি এদিকে চোখে পড়বে। বর্ষাকাল হওয়ায় ঘন ঝোপঝাড়ে আচ্ছন্ন হয়ে আছে সবকিছু। রয়েছে সাপ, ক্ষোভ, বিচ্ছুর ভয়। আচ্ছা, এই যে বন্ধুরা দেখুন সেই সময়ের ইটগুলো এখানে, যে হ্যাঁ 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 যে দেখুন ইটগুলো কিন্তু সাধারণ যে ইট থাকে সেই ইটের মতো না। দেখুন হাজার ইট বলে না এটাকে, যে পাতলা পাতলা যে ইট এবং শক্ত সামর্থ্য সেই ইটগুলো। এই যে এখানে প্রাসাদের মতো প্রাসাদ তুল্য বাড়ি ছিল, তারই কিছু ছিটে ফোটা অংশ আসলে নমুনা দেখা যাচ্ছে। এই যেমন ধরেন এই যে এখানে দেখুন পাতলা ইট এখন কালের গর্ভে অনেকটা হারিয়ে গেছে এবং লতা পাতায় আচ্ছন্ন হয়ে গেছে। এটাই সেই দেওয়াল, এটাই সেই বাউন্ডারি। সেই বাউন্ডারির আমি দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। এই যে এখনো ইট দেখা যাচ্ছে, এই যেমন সেই বাউন্ডারির কি পাতলা, কি সুন্দর সুন্দর ইট। সেই বাউন্ডারি ছিল এখানে। হয়তো এটা কোনো বাড়ির অংশ ছিল, বিশাল বাড়ির অংশ ছিল, অথবা এলাকার সীমানা দেয়াল ছিল। ধীরে ধীরে প্রবেশ করছি বাড়িটির সামনের উঠোনে। মাথার মধ্যে ঘুরছে ৩৫০ বছর আগে এই স্থানটি কেমন ছিল, কেমনটা সংরক্ষিত ছিল এই জায়গা। অনেক অসাধারণ ব্যক্তির জন্য এখানে আসাটা ছিল দুষ্কর। মনু মিয়ার বাড়ির চারপাশে হাঁটছি, তো এখানে ভদ্রলোক এই যে দেখাচ্ছেন যে এটা ঐতিহাসিক মনু মিয়ার বাড়ির সেই প্রাচীনতম যে জিনিসগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে একটা পুকুর, এবং ওই পুকুরের একটা দেওয়াল এখনো দেখা যাচ্ছে। দেখুন সেই কত প্রাচীন। একটু ওইদিকে যেতে পারবো না। মনু মিয়ার সেই বাড়ির একটা অংশ এবং সেই পুকুর পাড়ের মধ্যেই এই যে প্রাচীন নিদর্শনের জিনিসগুলো কি জীবন্তভাবে আমাদের চোখের সামনে এখনো আছে। আমাদের এই ব্যাপারগুলো জানান দিচ্ছে যে কয়েকশো বছর আগে এখানে কি পরিমাণ রাজসিক ছিল সবকিছু, এবং এখানেই বসবাস করতেন সেই জবরদস্ত খা ওরফে মনু মিয়া। অনেক অনেক কাল আগের কথা, অনেক
শত শত বছর আগের সেই ব্যাপারগুলো, ওখানে তো আসলে এত কিছু টিকে থাকার কথা না, যতটুক আছে এগুলোই থাকে। আবির ভাই জানালো এই যে এটা হচ্ছে জলটঙ্গী পুকুর। জলটঙ্গী পুকুর এটা মনোমিয়ার সময়ে যেমনটা ছিল ঠিক এখনও তেমনটা রয়ে গেছে, এই জন্য এটা একটা বিশেষ মর্যাদা পেয়েছে আর কি। এখানে কেউ আসলে মানে এটা দেখাতে চাই সবাইকে যে পুকুরটা এখনো সেরকম রয়ে গেছে হুবহু, কোনো ধরনের তেমন একটা খুব বেশি ব্যতিক্রম, খুব বেশি পরিবর্তন ঘটেনি। এটা হচ্ছে জলটঙ্গী পুকুর। ঐতিহাসিক মনোমিয়ার বাড়ির খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এখানে একসময় মনোমিয়ার রাজত্ব ছিল, যাকে ইতিহাস জবরদস্ত খা নামে চেনে। এখানেই মালকা বানুর শ্বশুর বাড়ি। আমরা দেখেছি যে সেই সময়ের প্রাচীন স্মৃতিচিহ্নের অনেক কিছুই নেই এখন। তো আমরা এখন মনোমিয়ার মসজিদের দিকে যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে, বেশি দূরে না, কাছেই মনোমিয়া মসজিদ। এখানে ছিল রাজপ্রাসাদ, বড় বড় প্রবেশদ্বার, চারপাশে ছিল উঁচু প্রাচীর। বর্তমানে সেই প্রাসাদও নেই, কিছুই নেই, কিন্তু মাটি খুঁড়লেই কিছু না কিছু স্মৃতিচিহ্ন বেরিয়ে আসে। আমরা ইতিমধ্যেই প্রবেশ করেছি মনোমিয়া মসজিদে, যেটি তিনি ৩৬৫ বছর আগে নির্মাণ করেছিলেন। জবরদস্তখার রাজবাড়ির সামনে এবং পেছনে ছিল দুটি বিশাল বড় প্রবেশপথ। প্রবেশপথে বসানো ছিল বিশাল কামান। সেই কামানের অস্তিত্ব শত শত বছর ধরে মানুষের লোকমুখেই ছিল। কিন্তু ১৯৮০ সালে ঘটে এক ঘটনা। পুরনো রাজবাড়ির পেছনের গেটে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় প্রায় ৭ মণ ওজনের একটি বড় কামান। কামানটি পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনী নিয়ে যায়। কেন এত বড় কামান তার রাজবাড়িতে ছিল? সম্ভবত এর পেছনে ছিল নিরাপত্তার প্রয়োজন, কারণ দেয়াঙে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল তখন সমুদ্রপথের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পর্তুগিজ জলদস্যু এবং অন্যান্য বহিরাগত শক্তির আক্রমণের আশঙ্কাও ছিল। প্রয়োজন ছিল প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা। এটি মনোমিয়ার দিঘি, শত শত বছরের প্রাচীন চিহ্ন। কিন্তু মনোমিয়ার জমিদারির ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় তার ক্ষমতা কিংবা কামান নয়, সেটি ছিল মালকা বানু। এক অবিস্মরণীয় প্রেম কাহিনী যা গান হয়ে মানুষের মুখে মুখে ফিরে আসে এত শত শত বছর পরেও। ঘটনাটি ছিল এমন: জমিদারি দেখাশোনার কাজে একসময় মনোমিয়া লোকজন নিয়ে বাঁশখালীর সরল গ্রামে যান। সেখানে আরেক জমিদার বাড়িতে তিনি কিছু সময়ের জন্য অবস্থান করেন। সেই বাড়িতে তার চোখে পড়ে একজন তরুণী, নাম মালেকা বানু। মালেকা তখন স্থানীয় কাজীর মক্তবে পড়াশোনা করতেন। সেই মেয়েটির প্রতি ধীরে ধীরে আকর্ষণ বাড়তে থাকে মনোমিয়ার। বন্ধুরা, এই পর্যায়ে আমরা যাব মালেকা বানুর বাড়িতে, তবে এই পর্বে নয়, সামনের পর্বে। অনেক ইন্টারেস্টিং গল্প অপেক্ষা করছে। সেই পর্বে আমরা বিস্তারিত দেখব মালেকা বানুর কবর, মালেকা বানুর ভিটা। কথা বলবো মালেকা বানুর আপন ভাইয়ের বংশধরের সাথে।